তো এই অধ্যায়টা থেকে আমাদের ভোগ আর বিনিয়োগের দুইটা পার্ট, তো দুইটা পার্ট থেকে দুইটাও আসতে পারে, আবার একটা তো এখান থেকে আসেই, মাস্ট বি। সেটা তোমাদের কমন পড়ুক বা না পড়ুক, মানে এখান থেকে একটা প্রশ্ন থাকে। আর আশা করি এগুলোর মানে যেগুলো আসার মতো ওগুলো সবই দেখানো হয়, এগুলো থেকেই চলে আসবে। তো আমাদের এখানে একটা প্রশ্ন আছে 3.4-এর, এইটা একটু পড়বা বইয়ের। স্বয়ংভূত ও প্ররোচিত বিনিয়োগের পার্থক্য কাকে বলে? এটা খুব কম আসে। স্বয়ংভূত ও প্ররোচিত বিনিয়োগে এই ভোগের পার্থক্য। স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগ এটা হচ্ছে, এই স্বয়ংভূত ভোগটা হচ্ছে আয় শূন্য হলেও যে ভোগ বা এটা বজায় থাকে, কারণ আমাদের খেতেই হবে। ভোগ মানে খাওয়া, পরা, আমাদের পোশাকও লাগবে, খেতেও হবে, সেটা আমার আয় থাকুক বা না থাকুক। আয় থাকলেও লাগবে, না থাকলেও লাগবে। আয় থাকলে আমি আমার আয় থেকে ভোগ করবো, আর না থাকলে হচ্ছে আমি ধার করব বা আমার সঞ্চয় যদি থাকে সেখান থেকে ভোগ করব। তো আয় শূন্য হলে যে ভোগ বা এটা বজায় থাকে সেটা স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগটা হচ্ছে আয়ের সাথে সাথে যেটা প্রভাবিত। আয় বাড়তে থাকলে ভোগও বাড়বে, এটা আমাদের একটা স্বভাব। যেহেতু এগুলাকে বলা হয় কিন্তু কনজিউমার বিহেভিয়ার, মানে ভোক্তার আচরণ বলা হয়। কারণ আয় যত বাড়তে থাকবে আমাদের ভোগটা তত বাড়তেই থাকবে, এটা আমাদের বাড়ানো লাগবে, এটা মানসিকভাবে অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওভাবে। তো এইটা প্ররোচিতটা হচ্ছে আয় যত বাড়তে থাকবে ভোগ তত বাড়তে থাকবে, আয়ের সাথে সাথে ভোগটা প্রভাবিত হয়, ওই প্রভাবিত মানে হচ্ছে প্ররোচিত। তো আমাদের এই স্বয়ম্ভূত একটা ভোগ রেখা আছে, স্বয়ম্ভূত ভোগ রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। কারণ আয় যত বাড়বে ভোগের সাথে এটার কোনো প্রভাব, মানে আয়ের সাথে ভোগের কোনো প্রভাব নাই, আয়টা না থাকলেও আমাদের ভোগটা হয়, এই জন্য এই ভোগ রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আর আমাদের যে প্ররোচিত ভোগ রেখা এটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে ভোগ রেখাটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ এখানে হচ্ছে আয় আর এখানে হচ্ছে ভোগ, এখানেও আয় আর ভোগ, আয় বাড়তে থাকবে ভোগও বাড়তে থাকবে, এটা হচ্ছে প্ররোচিত ভোগ। তো এখানে পার্থক্যটা একটু পড়ে নিবা। তারপরে আমাদের এখানে আছে স্বল্পকালীন আর দীর্ঘকালীন ভোগ। এই স্বল্পকালীন আর দীর্ঘকালীন ভোগ নিয়ে আমাদের যত কাহিনী 3.5-এ দেয়া আছে। স্বল্পকালীন ভোগ, স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এই স্বল্পকালীন আর ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়ে আমাদের এই পুরা অধ্যায়টার কাহিনী, ভোগ অপেক্ষক। আর একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তো এই স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা হচ্ছে স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক, আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকটা হচ্ছে দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক। 3.8-এ দেওয়া আছে, এটা একটা পার্থক্য আছে, পার্থক্যটা আসে আমাদের সামনে কতগুলা তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলা তোমার এই স্বল্পকালীন আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকেই আসবে। ভোগ অপেক্ষক থেকেই, মানে স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক কি, দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক কি, আর স্বল্পকালে এপিসি কিরকম হয়, দীর্ঘকালে এপিসি কিরকম হয়, এইগুলা নিয়েই আমাদের কাহিনী। তো স্বল্পকালীন ভোগাপেক্ষকটা হচ্ছে স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক। এখানে একটা স্বল্পকালীন ভোগাপেক্ষক আছে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। আর দীর্ঘকালীনটা হচ্ছে দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক, এটা হচ্ছে সি ইকুয়াল বি ওয়াই। এই স্বল্পকালীন ভোগাপেক্ষক, এই এ মানে হচ্ছে স্বয়ম্ভূত ভোগ, স্বয়ম্ভূত ভোগ, আর এই বি মানে হচ্ছে প্ররোচিত ভোগ, প্ররোচিত ভোগ, আর এই ওয়াই মানে হচ্ছে আয়। এই প্ররোচিত ভোগের আরেকটা নাম হচ্ছে এমপিসি, মানে বি এর আরেকটা নাম হচ্ছে এমপিসি বলা হয় এটাকে। এই ইয়েটা হচ্ছে স্বল্পকালে আমাদের স্বয়ম্ভূত প্ররোচিত দুইটাই থাকতে পারে। তার কারণ হচ্ছে স্বল্পকালে আমার আয় থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার যদি আয় না থাকে সেটা আমার স্বয়ংভূত, আয় থাকলে সেটা প্ররোচিত। কারণ স্বল্পকাল বলতে সামান্য সময়, ধরো 1 মাস, 1 মাস, প্রত্যেকটা মাস হচ্ছে এক একটা স্বল্পকাল। ধরো 1 বছরে যে 12টা মাস, 12টা মাসের প্রত্যেকটা মাস এক একটা স্বল্পকাল। এখন আমার এই মাসে, ধরো এখন জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে আমার আয় থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আয় থাকে আমি আমার আয় দ্বারা ভোগ করব, আয় না থাকলে আমি বিগত সালে মাসে যে কাজগুলো করছি সেই কাজ থেকে ভোগ করব, অথবা আমার কারো থেকে আমি ঋণ নিব, সেটা এখানে আমার স্বয়ংভূত প্ররোচিত দুইটাই থাকতে পারে। আর এই দীর্ঘকালে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না, পুরোটাই প্ররোচিত। কারণ দীর্ঘকাল বলতে এখানে কিন্তু আলাদা কোনো সময়কে বোঝায় না, দীর্ঘকাল মানে হচ্ছে স্বল্পকালীন সমষ্টি, স্বল্পকালের সমষ্টি। কারণ আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে পার করে করে ডিসেম্বর পর্যন্ত গেলে পুরোটা মিলেই আমার একটা বছর, সেই 1 বছর হচ্ছে দীর্ঘকাল। তো এই জন্য দীর্ঘকালে ধরো আমার জানুয়ারি মাসে কাজ নাই, ফেব্রুয়ারি মাসে কাজ নাই, মার্চ মাসে কাজ নাই, এপ্রিল মাসে আমি কোনো না কোনো কাজ কিন্তু অ্যারেঞ্জ করেই নিব। এপ্রিল মাসে না পারলেও আমি কিন্তু মে মাসে একটা কাজ অ্যারেঞ্জ করবোই, যদি আমার নিজের আয় নিজের চলতে হয়। কারণ প্রত্যেকটা মাসে আমার সঞ্চয় তো এত বেশি সঞ্চয় থাকে না যে আমি বসে বসে খেতে পারবো। আবার আমার তোমার সঞ্চয় কেউ আমাকে এত মাস ধরে কেউ ঋণও দিবে না, আমি ছোট কাজ হোক বড় কাজ হোক আমি কোনো না কোনো কাজ অ্যারেঞ্জ করবোই। তো এই জন্য দীর্ঘকালে কোনো স্বয়ংভূত থাকে না, দীর্ঘকালে পুরোটাই পড়েছিল। ধরো আমি 4 মাস পর্যন্ত কাজ করতে পারিনি, আমি 4 মাসে ঋণ করে খাইলাম। এখন আমি যখন মে মাসে কাজ করব, সেই মে মাসের কাজ দিয়ে অর্ধেক আমি ভোগ করব, অর্ধেক দিয়ে কিন্তু আমি ঋণ পরিশোধ করতেছি।
আবার কিছু ঋণ আবার ওই আস্তে আস্তে আমি যেই আয়গুলা করব, আয় থেকে ভোগ করতেছি, সাথে সাথে ঋণ পরিশোধ করতেছি, যার মানে মিলে গড় হয়ে গেছে, পুরোটা গড় হয়ে পুরোটা প্ররোচিত হয়ে গেছে, তখন আর স্বয়ংভূত নাই। তো এই জন্য স্বল্পকালে স্বয়ংভূত প্ররোচিত দুইটাই থাকে, আর দীর্ঘকালে কোনো স্বয়ংভূত থাকে না, পুরোটাই প্ররোচিত। আর স্বল্পকালে আমাদের আয়ের সাথে ভোগের সম্পর্ক অসমানুপাতিক, আয় ও ভোগের সম্পর্ক অসমানুপাতিক পাতিক। আর দীর্ঘকালেটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক। কারণ দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমান, স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমান না। কারণ আমরা এটা সবাই জানি, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় কিন্তু সে হারে বাড়ে না। ভোগ কম বাড়ে, আমরা একটু সঞ্চয় করি, মানে আয় বাড়লে ভোগ বাড়াই ঠিকই, কিন্তু সাথে সাথে আমরা সঞ্চয়টাও কিছুটা বাড়াই। তো এই জন্য বলা হয় আয়ের সাথে ভোগের সম্পর্কটা হচ্ছে অসমানুপাতিক, আর দীর্ঘকালে হচ্ছে আয় যে হারে বাড়ে ভোগ সে একই হারে বাড়ে। ধরো আমার আয় ছিল 10,000 টাকা, আমি সেখান থেকে আমি 5,000 টাকা ভোগ করতাম, এটা হচ্ছে আয়ের অর্ধেক আমি ভোগ করি, 5,000 টাকা আমি ভোগ করতেছি, এটা আমার এমপিসি হচ্ছে 0.5, এইটুকু হচ্ছে আমার আয়ের ভোগের ধরন হচ্ছে এটা, আমি অর্ধেক ভোগ করব। এখন যদি আয় বেড়ে আমার 15,000 টাকা হয়ে যায়, আমার ভোগ বেড়ে কিন্তু 7,500 টাকা হওয়ার কথা যদি আমি অর্ধেক করি, কিন্তু এটা এক লাফে হবে না। ধরো জানুয়ারিতে আমার আয় 10,000 ছিল, আমি 5,000 ভোগ করছি, ফেব্রুয়ারিতে যদি আমার আয় 15,000 হয়, আমি কখনোই 7,500 করব না, কারণ আমার এখানে 15,000 থেকে এখানে তোমার এই যে 5,000 থেকে 5,500, বড় জোর আমি 5,500 ভোগ করতে পারবো। 5,500 500 টাকা বাড়াইলাম, পরের মাসে আরো 500 বাড়াইলাম, পরের মাসে আরো 500 বাড়াইলাম, একটু একটু বাড়াইতে বাড়াইতে একসময় আমার 7,500 হয়ে যাবে। তো এটা হচ্ছে স্বল্পকালে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে না, আয় যে হারে বাড়ে ভোগ তার থেকে কম কম হারে বাড়ে। আবার একটা সময় যে আস্তে আস্তে সেটা সমান হয়ে যায়, এই জন্য দীর্ঘকালীনটা সমানুপাতিক। কারণ দীর্ঘকাল বলতে অনেকটা সময়, ওই দীর্ঘকালে মানুষ তার আয়ের সাথে রিলেটেড হয়ে যায়। আবার স্বল্পকালে আয় যদি কমেও যায়, ভোগ কিন্তু কমে না, আমার এটা আস্তে 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 কমবে। ধরো আমি আয়ের সাথে যেই আয়টা, ধরো আমি 5,000 টাকা ভোগে অভ্যস্ত, আমি সেখান থেকে এক লাফে আমি কমাই দিতে পারবো না। ধরো আমি একটা বাসায় থাকি, সেই বাসাটা ছাইরে অন্য একটা বাসায় যেতেও তো আমার 2টা মাস সময় লাগবে, 2 মাস আগে তো আমি বাসা ছাড়তেও পারতেছি না, মানে এরকম বিষয়টা আর কি। স্বল্পকালে আয় বাড়লেও ভোগ বাড়ে না, আবার আয় কমলেও ভোগটা সে হারে কমে না, কিন্তু দীর্ঘকালে আয় বাড়লে ভোগ বাড়ে, যে আয় যে হারে বাড়ে ভোগ সেই একই হারে বাড়ে। এই জন্য এটা সমানুপাতিক, এটা অসমানুপাতিক। তো এই সমানুপাতিক আর অসমানুপাতিক হওয়ার কারণেই আমাদের এপিসি স্বল্পকালে এপিসি ওঠানামা করে, ওঠানামা করে, মানে এপিসি হচ্ছে কম বেশি হয়। যখন এপিসি হচ্ছে গড় ভোগ প্রবণতা, মোট ভোগ ব্যয় বাই মোট আয়, সি বাই ওয়াই, এপিসি এর সূত্র হচ্ছে সি বাই ওয়াই। তো আমাদের আয় যেটা থাকবে আর ভোগ যেটা থাকবে, দুইটার ভাগফল হচ্ছে এপিসি। যদি আয় বেশি থাকে ভোগ কম থাকে, তখন এপিসি কম হয়, মানে আয় যদি বেশি হয় এপিসি কমে, আয় কমলে এপিসি বাড়ে। আর দীর্ঘকালে এপিসি স্থির থাকে, এপিসি স্থির, দীর্ঘকালে এপিসি স্থির, কারণ দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমানুপাতিক, যার কারণে আমার দীর্ঘকালে এপিসি থাকে স্থির। এই এই হচ্ছে আমার স্বল্পকালীন আর দীর্ঘকালীন ভোগের স্বল্পকালীন ভোগ রেখা। আমাদের স্বল্পকালীন একটা ভোগ রেখা আছে, স্বল্পকালীন ভোগ রেখাটা হচ্ছে মূল বিন্দুর উপর থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। কারণ আমাদের এখানে স্বয়ম্ভূত ভোগ থাকে, যার কারণে এইটা একটু মূল বিন্দুর উপর থেকে, এইটুকু আমার স্বয়ম্ভূত ভোগ, স্বয়ম্ভূত ভোগ থাকে বিধায় এটা মূল বিন্দুর উপর থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, ভূমি অক্ষে হচ্ছে আয় আর লম্ব অক্ষে ভোগ। আর দীর্ঘকালীন ভোগ রেখাটা হচ্ছে একদম বরাবর মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এটা 45 ডিগ্রি রেখা হবে, একদম মূল বিন্দু বরাবর যাবে, এটা হচ্ছে সি ইকুয়াল বি ওয়াই, 0 x y, ভূমি অক্ষে আয় লম্ব অক্ষে ভোগ। এই তো এই হচ্ছে আমার স্বল্পকালীন আর দীর্ঘকালীন। হ্যাঁ হ্যাঁ এটা একদম, হ্যাঁ হ্যাঁ এটা একদম 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, কারণ আয় যে হারে বাড়ে ভোগ একই হারে বাড়তে থাকে। এই তো এটা গেল স্বল্পকালীন ভোগাপেক্ষকের বৈশিষ্ট্য, এই যেগুলো বললাম এগুলাই হচ্ছে বৈশিষ্ট্য, এখানে যা যা বললাম এগুলাই বৈশিষ্ট্য। দীর্ঘকালীনের বৈশিষ্ট্য আলাদা আলাদা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। আর এই স্বল্পকালীন আর দীর্ঘকালীন আমার সামনে যে 4টা তত্ত্ব আছে, সেই 4টা তত্ত্বের জন্য আমার এই স্বল্পকালীন আর দীর্ঘকালীনটা লাগবে। 3.7 খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই, এ ও বি এর অর্থনৈতিক তাৎপর্য, এই এ আর বি এর অর্থনৈতিক তাৎপর্যগুলো লাগবে। মানে এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে অর্থনৈতিক তাৎপর্য। তো আমার এ মানেই হচ্ছে তোমার এ দ্বারা তো আমরা এটা সবাই বুঝি, এ স্বয়ংভূত ভোগ, এ দ্বারা শূন্য আয় নির্দিষ্ট পরিমাণ ভোগ, এ যখন থাকে তখন আয়, যখন না থাকে তখনই এর মান শুধু স্বল্পকালে বিবেচ্য, দীর্ঘকালে এ থাকে না। এর মান চলতি আয় দ্বারা প্রভাবিত হয় না, কারণ এ মানেই হচ্ছে যখন আয় থাকে না, তার মানে চলতি আয় দ্বারা প্রভাবিত হতেই পারে না। এর মান সর্বদা ধনাত্মক হয়, এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। এই তো এগুলো হচ্ছে এ এর ব্যাখ্যা। আর বি এর ব্যাখ্যা কি, বি মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, বি মানে প্ররোচিত হয়, বি মানে হচ্ছে চলতি আয় নির্দিষ্ট পরিমাণ ভোগ, কারণ বি এর মানটা তো আমাদের আয় দ্বারা প্রভাবিত হয়, ওইগুলোই দেখবো এখানে লেখা আছে।
এটা একটু এখান থেকে পড়বা। স্বল্পকালীন 3.10-এ দেয়া আছে স্বল্পকালীন আর দীর্ঘকালীনের পার্থক্য। এই পার্থক্যটা এখান থেকে একটু পড়বা, বা পার্থক্য আলাদা করে পড়া লাগে না, স্বল্পকালীন আর দীর্ঘকালীন ভোগাপেক্ষকটা আলাদা আলাদা পড়লে ওটার পার্থক্যটা পড়া লাগে না। তারপরে আমাদের এখানে দেয়া আছে এই যে এপিসি এমপিসি এর পার্থক্য 3.13-তে দেয়া আছে এপিসি এমপিসি এর পার্থক্য। এপিসি ও এমপিসি এর পার্থক্য। এপিসি এমপিসি এর পার্থক্য, এপিসি হচ্ছে গড় ভোগ প্রবণতা, এমপিসি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এটা একটু পার্থক্যটা পড়বা। এখানে দেয়া আছে কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি 3.14-তে দেয়া আছে কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি। এই মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধির কথা আমরা আগেই বলে দিয়েছি। মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি মানে হচ্ছে যে কেইনসের মতে যে অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। এটাই হচ্ছে মৌলিক মনস্তাত্ত্বিক ভোগ। ভোগটা কিন্তু মনস্তাত্ত্বিক, এটা মানসিক। তোমার আয় বাড়লে তোমার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি তোমার চাহিদা এসে খাড়া হয়ে যাবে, তার মানে ভোগ বাড়বেই। আবার আয় যদি কমে যাবে অটোমেটিক তোমার চাহিদাগুলোও কমে যাবে, এটা নিজের কিছু করতে হয় না, এটা কিন্তু মানসিকভাবে এটা কিন্তু সেট হয়ে যায়। যেমন ধরো তোমার আজকে একটা দ্রব্য অনেক বেশি খেতে ইচ্ছা করতেছে, এখন তোমায় যতই নিজের বল আমি খাবো না খাবো না, তারপর দেখবা মনের মধ্যে কেমন একটা যে একটু খেতে পারলে ভালো লাগতো, খেতে পারলে ভালো লাগতো, এরকম। এটা কিন্তু আমাদের এই চাহিদাটা মানসিক, এটা কিন্তু ইয়ে না আমাদের শারীরিক না, এটা পুরোটাই হচ্ছে মানসিক, মনের উপরে। কারণ এটা বলা আমরা একটা প্রচলিত কথা আছে যে মনের উপরে কখনো কন্ট্রোল চলে না। এই তো এটা একটু দেখবা এখান থেকে। তারপরে আমাদের এখানে আছে 3.16-তে দেয়া আছে ভোগ ব্যয়ের নির্ধারক। ভোগ ব্যয়টা কি কি বিষয়ের উপর ভোগ ব্যয়টা নির্ভর করে, মানে আমার নির্ধারক মানে হচ্ছে কখন বাড়বে কখন কমবে, ভোগ কখন বাড়বে কখন কমবে, নির্ধারক। এটা আমার আয়ের সাথে ভোগ, হ্যাঁ, আয় মজুরি মূল্য স্তর সঞ্চয়, সঞ্চয় যত হয় ভোগ তত কমে, কারণ সঞ্চয় প্রবণতা বেশি হলে ভোগ প্রবণতা কমে। এই তো এগুলা। তারপর এখানে একটা আছে কুজনেট ভোগ ধাঁধা। এই যে আমাদের চারটা তত্ত্বের কথা বললাম, এই চারটা তত্ত্বই হচ্ছে কুজনেট ভোগ ধাঁধা থেকে আসছে, এটা ভালো করে পড়বা। কুজনেট ভোগ ধাঁধা, কুজনেটের ভোগ ধাঁধা। কুজনেট হচ্ছে আমেরিকার একজন অর্থনীতিবিদ, উনি হচ্ছে, ওনার নাম সাইমন কুজনেট। উনি কেইনসের যে মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি ওইটা নিয়ে গবেষণা করছে। কেইনস বাড়লে কেইনস যে বলছে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। আবার স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক অসমানুপাতিক, দীর্ঘকালে সমানুপাতিক। এইটা নিয়েই হচ্ছে অধ্যাপক সাইমন কুজনেট উনি গবেষণা করছে। স্বল্পকালে একটা আয়ের সাথে ভোগের সম্পর্ক নিয়ে গবেষণা করছে, দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক নিয়ে গবেষণা করছে আমেরিকার মানুষের উপর, জনগণের উপরে। তো উনি মূলত একটা স্বল্পকালীন একটা সময় নিছে 1929 থেকে 1941, এটা একটু মনে রাখতে হবে, কিন্তু সালটা এক্স্যাক্টলি মনে রাখতে হবে। 1929 থেকে 1941 সাল পর্যন্ত উনি আমেরিকার মানুষের নিকট থেকে প্রাপ্ত তথ্য উনি ইয়া করছে, মানে কিছু তথ্য বের করছে যে মানে মানুষের জিজ্ঞাসা করছে তার আয় কিরকম ভোগ কিরকম, আয় কিরকম ভোগ কিরকম, সেটা হচ্ছে জিজ্ঞাসা করছে। তো সেখান থেকে উনি একটা ভোগ সমীকরণ নির্ণয় করছে। সেই ভোগ সমীকরণটা হচ্ছে সি ইকুয়াল 47.6 প্লাস 0.73 হয়। এটা একদম মুখস্থ করে নিবা, 47.6 প্লাস 0.73 হয়। এখানে স্বয়ংভূত ভোগ আছে, প্ররোচিত ভোগ আছে। তো এইটা উনি বের করছে, উনি এটা প্রমাণ করছে যে না, স্বল্পকালে মানুষের আয়ের সাথে ভোগের সম্পর্ক অসমানুপাতিক, যেহেতু স্বয়ংভূত ভোগটা থাকে স্বল্পকালে এই জন্যই অসমানুপাতিক হয়। তারপর আবার উনি কি করছে, দীর্ঘকালীন একটা সময় নিছে 1901 থেকে 1901 থেকে 1985 সাল পর্যন্ত, মানে 1901 থেকে 1985 সাল পর্যন্ত গবেষণা করে এখানে একটা ভোগ সমীকরণ পাইছে, সেটা হচ্ছে সি ইকুয়াল 0.73 শুধু এইটুকু। কারণ দীর্ঘকালে আমরা জানি যে স্বয়ংভূত থাকে না, প্ররোচিত ভোগ থাকে। তো এইটা হচ্ছে উনি এটা বের করছে, উনি এখানেও এটা প্রমাণ করছে যে দীর্ঘকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমানুপাতিক। এখন উনি একটা ধাঁধা রাখছে যে এটা আমরা জানলাম যে স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক অসমানুপাতিক, দীর্ঘকালে সমানুপাতিক, কিন্তু এটা কেন হয়, এইটা হচ্ছে একটা ধাঁধা। উনি এই ধাঁধাটা রেখে গেছে যে উনি এটা প্রমাণ করছে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমানুপাতিক আর অসমানুপাতিক, এটা প্রমাণ করছে। পরে উনি একটা ধাঁধা রেখে গেছে যেটা কেন হয়, এই অসমানুপাতিক আর সমানুপাতিকটা কেন হয়। এই ধাঁধার সমাধান করতে গিয়ে আমাদের এখানে চারটা উপসিদ্ধান্ত আছে, একটা পরমায়, আপেক্ষিক আয়, জীবনচক্র আয়, স্থায়ী আয়। এই চারটা উপসিদ্ধান্ত চারজন অর্থনীতিবিদ, তো এর সাথে আরো কিছু সহযোগী অর্থনীতিবিদ আছে, এরা মিলে এই ভোগ ধাঁধার সমাধান দেওয়ার চেষ্টা করছে। সেই সমাধানগুলাই আমাদের লাগবে, চারটা তত্ত্ব। এই চারটা তত্ত্ব ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে পরম আয় উপসিদ্ধান্ত, পরম আয়
উপসিদ্ধান্ত, এই চারটা তথ্য থেকে যে কোনো একটা কিন্তু আসবে তোমাদের। একটা হচ্ছে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত, আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। 3 নাম্বারটা হচ্ছে স্থায়ী আয় উপসিদ্ধান্ত, স্থায়ী আয় উপসিদ্ধান্ত। আর 4 নাম্বারটা হচ্ছে জীবন চক্র আয় উপসিদ্ধান্ত, জীবন চক্র আয় উপসিদ্ধান্ত। 4টা উপসিদ্ধান্ত আমাদের পড়তে হবে। তো এই 4টা উপসিদ্ধান্তের মূল কথা কিন্তু ওই একই, ওই যে স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমানুপাতিক, দীর্ঘকালে সমানুপাতিক, স্বল্পকালে এপিসি ওঠানামা করে, দীর্ঘকালে এপিসি স্থির থাকে, এইগুলা কিন্তু একই। শুধুমাত্র এটা কেন হচ্ছে, স্বল্পকালে অসমানুপাতিক কেন হচ্ছে আর দীর্ঘকালে সমানুপাতিক কেন হচ্ছে, সেটার সমাধানটা আমরা দেখব। 1.19 দেয়া আছে পরমায়ু উপসিদ্ধান্ত। এই পরমায়ু উপসিদ্ধান্তের প্রবক্তা হচ্ছে জেম কেইন্স। ওনার সাথে আরো সহযোগী আছে পরবর্তীতে আর্থার স্মিথ আর জেমস টোবিন। ওনারা এই উপসিদ্ধান্তগুলোর ব্যাখ্যা দিছে, মানে কেইন্সের সাথে সহমত পোষণ করছে। এটা হচ্ছে জেম কেইন্স, মূল লেখক হচ্ছে জে এম কেইন্স। তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের জীবনচক্রের সাথে কেইন্সের উপসিদ্ধান্তের ব্যাখ্যা করো, এরকম কিন্তু আসতে পারে। মানে কেইন্সের উপসিদ্ধান্ত মানে হচ্ছে পরমায়ু উপসিদ্ধান্ত। এই পরমায়ু উপসিদ্ধান্ত জেম কেইন্স, আর্থার স্মিথ, জেমস টোবিন, এটা মনে রাখবা যে এরা বলছে যে একজন মানুষের ভোগ ব্যয় নির্ভর করে তার পরমায়ের উপর, যার কারণেই তোমার ওই যে দীর্ঘকালে হয় সমানুপাতিক, স্বল্পকালে অসমানুপাতিক হয়। এই পরমায় বলতে বোঝানো হয় চলতি আয়, যে আমাদের যে এখন যে আয়টা আছে, মানে যেটা চলমান আয়, আমি প্রত্যেক মাসে যে আয়টা পাচ্ছি ওই আয়ের উপরে আমার ভোগটা নির্ভরশীল। এটাই হচ্ছে পরমায় উপসিদ্ধান্ত, যে একজন ব্যক্তির ভোগ ব্যয় নির্ভর করে তার পরমায় বা চলতি আয়ের উপরে। কারণ এই এই আয়টায় মানুষ ভোগে অভ্যস্ত হয়ে যায়। হঠাৎ করে যদি আয় বাড়ে, ভোগ ব্যয় বাড়ানো সম্ভব না, একটু একটু করে বাড়ে। আবার হঠাৎ করে আয় কমলে ভোগ ব্যয়টাও হঠাৎ করে কমানো সম্ভব না, একটু একটু করে কমাইতে কমাইতে এক সময় সেটা সমান হয়ে যায়। সেজন্য দীর্ঘকালে ওই যে আস্তে আস্তে করে কমতে কমতে এক সময় যে আয়ের সাথে ভোগের সম্পর্ক সমান হয়ে যায়, ওটাকেই বলে দীর্ঘকাল। মানে হয়তো প্রথম মাসে একটু কমলো, দ্বিতীয় মাসে একটু, তৃতীয় মাসে একটু, এরকম করতে করতে 4-5 মাস পর আয়ের সাথে ভোগের সম্পর্কটা রিলেটেড হয়ে যায়। কারণ আমাদের আয় যদি কম থাকে আর ভোগ যদি বেশি হয়, তাহলে আমরা সেটা করতে পারবো না। কারণ আয় কম ভোগ বেশি, তাহলে আমরা প্রত্যেক মাসে আমাদের ঋণ কে দিবে? এটা তো আর প্রত্যেক মাসে কেউ দিবে না। আমার ওই আয় থেকেই আমার ওইটা করতে হবে। আবার আমাদের সঞ্চয়টা এত বেশিও থাকে না যে আমরা বসে বসে দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছা মতো খেতে পারবো। তাহলে কিন্তু মানুষের মধ্যবিত্ত বলতো না বা উচ্চবিত্তের কথাটা কিন্তু থাকতো না। তো আবার তোমার আয় যদি বেশিও হয়, তাহলে দেখবা ভোগও কিন্তু কম করা সম্ভব না। দেখবা যার আয় 1,00,000 টাকা, সে ওখান থেকে 50,000 যদি অর্ধেক ভোগ করে আয়, সে 50,000 ভোগ করতেছে। আবার যার আয় 10,000 সে কিন্তু 5,000 ভোগ করতেছে। দুইজনেরই কিন্তু জীবন চলে যাচ্ছে। এখন যার 1,00,000 টাকা আয়, সে কিন্তু 5,000 টাকা ভোগে কিন্তু সে চলতে পারতো, কিন্তু সেটা সে চলতে পারবে না। তার কারণ তার যে আয় বেশি, ওই আয় বেশিটাই তাকে ভোগের দিকে ঠেলে দিবে। এরকম। তো একজন ব্যক্তির ভোগ ব্যয়টা তার চরম মানে পরম আয়ের উপরে নির্ভরশীল। তো এটা হচ্ছে আমরা এখন এখানে একটু চিত্রের মাধ্যমে এটা দেখব। 0 x y ভূমি অক্ষে হচ্ছে আমার এখানে একটা দীর্ঘকালীন ভোগ রেখা, এটা হচ্ছে CL দীর্ঘকালীন ভোগ রেখা। আমাদের স্বল্পকালীন ভোগ, কারণ স্বল্পকালীন ভোগের যোগফল হচ্ছে আমার ইয়েটা। তো এইটা হচ্ছে C1 C2 C3, এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ। আমার প্রথম মাসের ধরো আয় হচ্ছে এটা, এইটুকু পরিমাণ আয় এখানে ভূমি অক্ষে আয়, আর লম্ব অক্ষে হচ্ছে ভোগ। আয় ভোগ এখানে হচ্ছে আয়, আর লম্ব অক্ষ হচ্ছে ভোগ, এইটুকু হচ্ছে ভোগ এ। আর এই আয় যখন বাড়বে, ভোগও বাড়বে। ধরো আয় বাড়ে হচ্ছে AY2, ভোগ বাড়ছে হচ্ছে BY2, এইটুকু আয় বাড়ছে, সাথে আমাদের ভোগও বাড়ছে। আয় যখন আরো বাড়বে, আয় যখন আরো বাড়বে, ভোগ তখন আমার আরো বাড়বে। আয় যখন আরো বাড়বে, ভোগ তখন আমার আরো বাড়বে। তো এই হচ্ছে আমার ইয়ে। দেখো আয় বাড়ছে, এখানে দেখো আয় এইটুকু বাড়ছে, আমার ভোগও এটা বেড়ে গেছে, স্বল্পকালীন ভোগ। এখন দেখো এখানে আয় ছিল এইটুকু, ভোগ ছিল এইটুকু। আয় যখন বাড়ছে, দেখো আয় এতখানি বাড়ছে, আমার ভোগ বাড়ছে কিন্তু এইটুকু। এই যে এইটার সাথে এটার একটা সম্পর্ক, মানে প্রথম রেখার সাথে দ্বিতীয় রেখার সম্পর্ক, এটা স্বল্পকালীন। প্রথম রেখার সাথে দ্বিতীয় রেখার সম্পর্ক, তার মানে এখান থেকে এখানে এইটুকু। আয়ের ব্যবধান আর ভোগের ব্যবধান দুইটা কিন্তু সমান না। আয় কিন্তু অনেকখানি বাড়ছে, ভোগ বাড়ছে কিন্তু একটুখানি। এখানেও সেম, দেখো আয় কিন্তু এতখানি বাড়ছে, ভোগ কিন্তু এইটুকুই। দ্বিতীয় রেখার সাথে তৃতীয় রেখার ব্যবধান কত? এইটুকু। তার মানে আয় যতখানি বাড়ছে, ভোগ কিন্তু ততখানি বাড়ে নাই, ভোগ বাড়ছে কম, বাকিটুকু আমরা সঞ্চয় করলাম। আর দীর্ঘকালীনটা হচ্ছে আয় বাড়ছে এইটুকু, ভোগ এইটুকু, এটা হচ্ছে দীর্ঘকালীন রেখা। এই আয়ও যতটুকু, ভোগও ততটুকু। আয় যতটুকু বাড়ছে, ভোগও ততটুকুই বাড়ছে। এই ব্যবধান আর এই ব্যবধানটা কিন্তু সমান। দীর্ঘকালীনটা হচ্ছে দীর্ঘকালীন রেখা, স্বল্পকালীন হচ্ছে স্বল্পকালীন রেখা। আর এই স্বল্পকালীন প্রত্যেকটা রেখা যোগ করলেই কিন্তু দীর্ঘকাল পাওয়া যায়। এটা তো আগেই বলছি যে দীর্ঘকাল আলাদা কোনো সময় না,
স্বল্পকালের যোগফলটাই হচ্ছে দীর্ঘকাল। এটাই আমরা একটু এখানে ব্যাখ্যা দিব। চিত্রের ব্যাখ্যা ভূমি অক্ষে আয় লম্ব অক্ষে ভোগ। আমরা জাস্ট এপিসিটা নির্ণয় করব, কারণ এটা আমরা জানি যে স্বল্পকালে এপিসি ওঠানামা করে আর দীর্ঘকালে এপিসি স্থির থাকে। আমাদের স্থিরের ব্যাখ্যাটা লাগে না, যে স্বল্পকালে যে এপিসিটা ওঠানামা করে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। তাহলে আমাদের স্বল্পকালে এপিসি ওঠানামা করে, এটা আমরা দেখো ও ওয়াই আয়, ও ওয়াই ওয়ান আয় আয় এপিসি, এপিসি এখানে নির্ণয় করবো। আমাদের এপিসি সূত্র হচ্ছে সি বাই ওয়াই। তাহলে ভোগ কতটুকু, আয় কতটুকু? ভূমি অক্ষে আয় আর লম্ব অক্ষে কিন্তু ভোগ। ভোগ হচ্ছে আয় হচ্ছে ও ওয়াই ওয়ান আর ভোগ হচ্ছে কিন্তু এ ওয়াই ওয়ান, লম্বটুকু হচ্ছে ভোগ এ ওয়াই ওয়ান। এটা গেল একটা। আবার আমরা ও ওয়াই টু আয় এপিসি নির্ণয় করবো। তো এখানেও সেম সূত্র সি বাই ওয়াই। তাহলে ভোগ হচ্ছে আমার ও ওয়াই টু আর এ হচ্ছে বি ওয়াই টু। দেখো এই পুরা ব্যবধানটা আর এই ব্যবধান দুইটা কিন্তু সমান না, এটা কিন্তু অনেকখানি, এখানে কিন্তু অল্প। এই ব্যবধানগুলাই হচ্ছে এখানে মেইন। তো এটা হচ্ছে ও ওয়াই টু, এটা হচ্ছে বি ওয়াই টু। তার মানে এখানে আমার আয় যা আছে ভোগ, এখানে আয় বাড়ছে, ভোগ যা আছে ভোগও বাড়ছে। তার মানে এখানে আয় বেশি আর এখানে ভোগ কম, আয় বেশি ভোগ কম। ও ওয়াই থ্রি আয় এপিসি। তাহলে এখানেও সেম, আয় হচ্ছে ও ওয়াই থ্রি আর ভোগ হচ্ছে সি ওয়াই থ্রি, CY3। এখন দেখো আমাদের আয় যখন বাড়তেছে ভোগ কিন্তু কমতে কমতে যাচ্ছে, তার মানে আমার এপিসি, এখানে যে এপিসি তার থেকে এটা এপিসি কম। আয় বাড়বে, এপিসি আস্তে আস্তে কমবে। তো আমরা যদি এপিসি এর দিকে লক্ষ্য রাখি, এ ওয়াই ওয়ান বাই ও ওয়াই ওয়ান, এইটার থেকে এইটা এপিসি কম, এইটার থেকে এইটা এপিসি আরো কম। তার মানে এটা এপিসি বেশি, এ গ্রেটার দেন বি ওয়াই টু বাই ও ওয়াই টু, গ্রেটার দেন CY3 বাই OY3, মানে এইটাই সব থেকে কম এপিসি, তারপর এটাই কম এইটাই বেশি, এই জন্য গ্রেটার দেন দিয়ে এটা হচ্ছে এপিসির দিকে। মানে এপিসি কিন্তু ওঠানামা করতেছে, সব জায়গায় কিন্তু সমান না। কিন্তু দীর্ঘকালে আয় যতটুকু ভোগ ততটুকু, আয় যতটুকু ভোগ ততটুকু, এই জন্য এপিসিটা স্থির। তো আমাদের স্থিরের ব্যাখ্যাটা আর লাগে না, এটার সাথে একটু সমালোচনা দিয়ে দিতে হবে। এটা গেল হচ্ছে আমার পরমায়। আমরা এখান থেকে পড়বো 3.20। এইটা খুবই ইম্পর্টেন্ট। 3.20 মানে স্থায়ী আয়, জীবনচক্র আয় আর হচ্ছে তোমার এই আপেক্ষিক আয়, তিনটার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা। পরমটা হচ্ছে পার্থক্য আকারে আসে। তো আমাদের এইটা হচ্ছে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। এই আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের ইয়েটা হচ্ছে জেমস ডুজেনবেরি, ওনার নাম হচ্ছে জেমস ডুজেনবেরি। ডুজেনবেরি অনেক জায়গায় অনেক রকম ভাবে এটা ব্যাখ্যা দিছে। জেমস ডুজেনবেরি এটা 1949 সালে এটার ব্যাখ্যা দিছে, 1949 সালে। সালগুলো একটু মনে রাখবা। জেমস ডুজেনবেরি 1949 সালে এই আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের ব্যাখ্যা দিছে। এই আপেক্ষিক আয় বলতে আপেক্ষিক শব্দ অর্থ তুলনা করা বোঝায়। উনি হচ্ছে তুলনা করছে, উনি দুইটা জিনিসের সাথে তুলনা করছে। একটা হচ্ছে নিকট অতীতের সর্বোচ্চ আয়ের সাথে বর্তমান আয়, ভোক্তার বর্তমান আয়। নিকট অতীতের সর্বোচ্চ আয় স্তরে ভোক্তার বর্তমান আয়ের সাথে তুলনা করছে, মানে নিকট অতীতের সর্বোচ্চ আয়ের সাথে ভোক্তার বর্তমান আয়ের একটা তুলনা। আর একটা হচ্ছে সমাজের অন্য মানুষের আয়ে ভোক্তার নিজের আয়ের একটা তুলনা। তো এটা হচ্ছে তোমার নিকট অতীতের সর্বোচ্চ আয় স্তরে, সর্বোচ্চ আয় স্তরে ভোক্তার স্তরের তুলনায় ভোক্তার নিজের আয়। মানে এখানে এটাকে বলা হয় যে নিকট অতীতের সাথে একটা তুলনা করছে। ধরো একজন, এটা বলা হয় যে একজন ব্যক্তি যদি মানে বেশি ভোগে অভ্যস্ত থাকে, মানে একজন ব্যক্তি যেই ভোগে অভ্যস্ত থাকে হঠাৎ করে যদি ভোগ বেড়ে যায়, আয় বেড়ে যায়, তখন ভোগটা বাড়ানো সম্ভব না। আবার আয় যদি কমেও যায় ভোগটা কমানো সম্ভব না। ধরো আমার 10,000 টাকা, আমার আয় আছে 10,000 টাকা, আমি 5,000 টাকা ভোগ করতেছি, দীর্ঘদিন ধরে আমি 10,000 টাকা আয় 5,000 টাকা ভোগ করতে 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 যাচ্ছি। আমি কিন্তু আমার ওই 5,000 টাকা ভোগে অভ্যস্ত, আমি কি খাবো কি পরবো আমার সবকিছু আমি অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ যদি আয়টা বেড়ে আমার 15,000 হয়ে যায়, তাহলে আমার ভোগটা বাড়বে ঠিকই, কিন্তু এক লাফে পুরাটা বাড়বে না, একটুখানি বাড়বে, কারণ আমি দীর্ঘদিন ধরে যেটা অভ্যস্ত হয়ে গেছি সেই অভ্যাসটা থেকে বের হওয়াটা একটু সময় লাগবে। আবার যদি আয় হঠাৎ কমে যায় ভোগটাও কিন্তু সাথে সাথে কমবে না, ওই একটু একটু করে কমবে, কারণ আমি যে দীর্ঘদিন ধরে যে অভ্যস্ত ছিলাম সেই অভ্যাস থেকে বের হতেও আমার একটা সময় লাগবে। এইটার একটা নাম হচ্ছে র্যাচেট প্রভাব। এই তোমাদের টিকায় কিন্তু আসতে পারে, র্যাচেট প্রভাব কাকে বলে। র্যাচেট প্রভাব, এই র্যাচেট প্রভাব মানে হচ্ছে নিকট অতীতের সর্বোচ্চ আয়ের সাথে ভোক্তার নিজের আয়ের একটা তুলনা। আর 2 নাম্বারটা হচ্ছে প্রদর্শন প্রভাব, এটা হচ্ছে সমাজের অন্য মানুষের আয় ভোক্তার নিজের আয়ের একটা তুলনা। সমাজের অন্য
মানুষের আয় ভোক্তার নিজের আয়ের সাথে ভোক্তার নিজের আয়ের তুলনা। এটার নাম হচ্ছে প্রদর্শন প্রভাব। এটা হচ্ছে সমাজের অন্য মানুষের আয়ের সাথে ভোক্তার নিজের আয়। তো তোমার সমাজের অন্যান্য মানুষের আয় যদি বেশি থাকে, ভোক্তার নিজের আয় যদি কম থাকে, এখন ওই মানুষদের দেখা দেখি ভোক্তা একটু উন্নত ভোগ করতে চাইবে। ধর সমাজের অন্যান্য মানুষ যদি দেখি গরুর মাংস খাইতেছে প্রত্যেকদিন, আমারও তো একদিন খেতে ইচ্ছা করবে। হয়তো আমি প্রত্যেকদিন পারবো না, কিন্তু একদিন তো খেতে ইচ্ছা করতে হবে। কারণ আমাদের এটা বলা আছে যে মানুষ অনুকরণ প্রিয়, অন্যকে অনুকরণ করতে খুব পছন্দ করে মানুষ। আমাদের দেখা দেখি আমাদের অভাবটা কিন্তু অনুকরণীয়, একটা কথা আছে অভাবের বৈশিষ্ট্যের মধ্যে। তো তোমার এখানে হ্যাঁ, তো এটা হচ্ছে প্রদর্শন প্রভাব, যে সমাজের অন্যান্য মানুষ যদি ভালো ভালো খাবার খায়, তাদের আয় যদি বেশি থাকে তারা ভালো খাবার খাবে। এখন আমার আয় যদি কম থাকে, তাও আমি একটু চেষ্টা করব ভালো ভালো খাবার খেতে। তো এটাকে বলা হয় প্রদর্শন প্রভাব। এখন এটা কিন্তু স্বল্পকালে প্রযোজ্য, দীর্ঘকালে কিন্তু প্রযোজ্য না। তার কারণ হচ্ছে দীর্ঘকালীন ধরে কাউকে অনুসরণ করা কিন্তু সম্ভব না। ধরো আমার এখন একদিন মন চাইছে আমি একজনের দেখা দেখি আমি একটা ভোগ করলাম, কিন্তু প্রত্যেক দিন তো সেটা সম্ভব না, কারণ প্রত্যেক দিন আমাকে কেউ ঋণও দিবে না। আবার হ্যাঁ, জানলাটা একটু ই করেন তো দেখি খোলা যায় কিনা। আলিফ, এটা খোলা যায় না কেন? খালা একটু টান দিলে খুলে দেওয়ার কথা, দেখেন তো। আলিফ, জানলাটা একটু খুলতো, বাবা খালা খাবার নিয়ে আসছে। খালা এদিক দিয়ে দেখেন চাবিটা নিতে পারেন কিনা, এটা তো মনে হয় আরো সম্ভব না। আরে ওই যে কই গেছে, দাঁড়ান 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 দাঁড়ান। ওই যায় না তো। কেমন লাগাইলো আরে বাবা, খোলাই যায় না। হ্যাঁ, খাবার নিয়ে এসে খালা তোমাদের? হ্যাঁ নিয়ে আসছে, কিন্তু ও খাবার আর নিতে পারলাম না। কেন, তোমাদের দরজা কি আটকানো বাহির থেকে, তালা দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রুমের দরজা লাগাই দিয়ে তো গেছে বাইরে। ও সমস্যা নেই ভাইয়া, বলেন। আচ্ছা, তো দেখো এই যে র্যাচেট প্রভাব বা প্রদর্শন প্রভাব, এই দুইটা কিন্তু দীর্ঘকালে প্রযোজ্য না। তার কারণ হচ্ছে দীর্ঘকালে কখনো নিকট অতীতকে আঁকড়ে পড়ে থাকা সম্ভব হয় না, আর দীর্ঘকালে সেটা নিকট অতীত থাকেও না। তো দীর্ঘকালে ভোক্তা তার নিজের আয়েই, মানে বর্তমানে যে আয়টা প্রচলিত সেটাই অভ্যস্ত হয়ে যায়। স্বল্পকালে নিকট অতীতটা আঁকড়ে ধরে রাখতে পারে, এটা শুধু স্বল্পকালে প্রযোজ্য। এই জন্য স্বল্পকালে আয়ের সাথে ভোগের সম্পর্কটা অসমানুপাতিক। আবার দীর্ঘকালে কাউকে অনুকরণ করাটাও কিন্তু আমাদের সম্ভব না। তার কারণ হচ্ছে আমরা স্বল্পকালে হয়তো কাউকে দেখে অনুকরণ করতে পারি, কিন্তু প্রত্যেকদিন আমার টাকা না থাকলে আমি তো কাউকে দেখে ভালো ভালো খাবার খেতে পারবো না, সেটা সম্ভব না। তো এই জন্য স্বল্পকালে এই দুইটা প্রযোজ্য, কিন্তু দীর্ঘকালে প্রযোজ্য না। দীর্ঘকালে মানুষ তার নিজের আয়েই তোমার হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। এই জন্য দীর্ঘকালে হচ্ছে অসমানুপাতিক, আর দীর্ঘকালে সমানুপাতিক, স্বল্পকালে অসমানুপাতিক। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। নিচে হচ্ছে আয় আর লম্বক্ষে, এখানে হচ্ছে সময়,
ভূমি অক্ষে সময়, লম্ব অক্ষে আয় ও ভোগ, আয় ও ভোগ দেখানো হয় ভূমি অক্ষে। তো এখন আমরা এখানে দুইটা সময় নিব, একটা হচ্ছে ও এম সময় আর একটা হচ্ছে ও এন সময়। দুইটা সময় নিলাম আমরা, ও এম সময় একটা ও এন সময়। এখানে আমরা একটা প্রথমে আয় রেখা আঁকবো, তারপর ভোগ রেখা আঁকবো। আয় রেখাটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে বাড়তেছে, আয় স্বল্পকালে আয় বাড়তেছে, মানে আয় খারাপভাবে বাড়তেছে, এখান থেকে আবার আয় কমতেছে, এখান থেকে আবার আয়টা হচ্ছে বাড়তেছে, মানে একটাই রেখা, প্রথমে বাড়লো তারপর কমলো তারপর একটা বাড়া দেখালাম আমরা, এটা হচ্ছে ওয়াই এস, শর্ট রান আয় আর কি। তো এটা হচ্ছে স্বল্পকালীন আয় রেখা। তো আমাদের ভোগ রেখাটা আমরা এখানে দেব। ভোগ রেখাটা হচ্ছে আয় যখন বাড়বে, ভোগ ধরো এখান থেকে শুরু, ভোগও বাড়বে, আয় কিন্তু খারাপভাবে বাড়তেছে, আর ভোগ বাড়বে একটু নেচানো আকারে, মানে আয় যে হারে বাড়তেছে ভোগ সে হারে বাড়বে না, ভোগ বাড়বে ঠিকই কম কম। আবার এখানেও আয় কিন্তু খারাপভাবে কমছে আর ভোগ কমবে হচ্ছে একটু একটু করে। এইটা হচ্ছে আমাদের ভোগ রেখা। জাস্ট এখানে ব্যবধানটা খেয়াল করবা, এইটা হচ্ছে আমার সিএস, স্বল্পকালীন ভোগ। দেখো এখানের ব্যবধান, দেখো এইটুকুর ব্যবধান এই ব্যবধানটুকু কিন্তু সমান না, এখানে ব্যবধান কিন্তু কম, এখানে ব্যবধান কিন্তু বেশি, তার মানে এখানে আয় বেশি ভোগ কম। এখানে আবার ব্যবধান কিন্তু কমে গেছে, তার মানে এখানে আয় কমে গেছে ভোগও বেশি, মানে ভোগ বেশি আয়ের তুলনায়। তো আয় বাড়ছে খারাপ হবে, কিন্তু ভোগ বাড়তেছে আস্তে আস্তে, আবার আয় কমছেও কিন্তু খারাপ হবে, আর ভোগ কমতেও আছে আস্তে আস্তে। কারণ আয় তো এক লাফে কমে, ধরো আয় 10,000 থেকে 20,000 এক লাফে হয়, আবার 10,000 থেকে 5,000 এক লাফে হয়ে যেতে পারে। কিন্তু ভোগ তো আর এক লাফে বাড়ানো কমানো সম্ভব না, কারণ ওই যে আমরা অভ্যস্ত থাকি দীর্ঘদিনের ভোগে, এই জন্য আস্তে 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 কমে, আবার আস্তে 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 বাড়ে। এইটা হচ্ছে আমার রেখা ও এম আর ও এন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন আমরা এখানে তোমার প্রত্যেকটা চিত্র, এই এই উপসিদ্ধান্তগুলোর প্রত্যেকটা চিত্রই হচ্ছে আমার এপিসি দেখাইতে হবে, কারণ আমরা জানি এপিসি ওঠানামা করে। এখানে তো কথা, তো মূল কথা কিন্তু একই সবগুলাই, আয়ের সাথে ভোগের সম্পর্ক স্বল্পকালে অসমানুপাতিক, দীর্ঘকালে সমানুপাতিক। স্বল্পকালে এপিসি ওঠানামা করে, দীর্ঘকালে এপিসি স্থির থাকে, এইটাই আমাদের কিন্তু দেখাইতে হবে। তো আমাদের এখানে এখন আমরা দেখাবো ও এম সময়ে এপিসি, ও এম সময়ে এপিসি। এপিসি এর সূত্র কিন্তু আমার ওই যে সি বাই ওয়াই, এপিসি এর সূত্র হচ্ছে সি বাই ওয়াই। এখন এখানে সি কতটুকু আর ওয়াই কতটুকু সেটা একটু আমরা দেখব। সি হচ্ছে আমার এই যে এটা হচ্ছে সি রেখা, বিএম হচ্ছে ভোগ, আর ওয়াই কিন্তু উপরে, আয় রেখা কিন্তু উপরে, তার মানে এ এম হচ্ছে আমার আয়, এ এম আয় আর বিএম ভোগ। এটা গেল আমার এখানে একটা, এটা হচ্ছে একটা এপিসি দেখাইলাম। এখানে আমরা আরেকটা দেখাবো ও এন সময়ে এপিসি। এখানে আমার সূত্র তো একই, সি বাই ওয়াই। তো এখানে সি কতটুকু দেখো, সি হচ্ছে ডিএন আর ওয়াই হচ্ছে আমার সিএন, ভোগ কিন্তু উপরে, তো ডিএন বাই সিএন। এখানে আয় কমে গেছে ভোগ বেড়ে গেছে, তার মানে এইটাই যে এপিসি, এটা থেকে এপিসি কিন্তু এখানে বেশি, আয় কমলে এপিসি বাড়বে, এটা মনে রাখবা। তাহলে এপিসি এর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমার আয় কমলে এপিসি বাড়বে, তাহলে আমার এপিসি এখানে এই যে বিএম বাই এএম, এইটার থেকে এইটা এপিসি বেশি, কারণ যেখানে আয় কম সেখানে এপিসি বেশি, সিএন। এই হচ্ছে আমার ব্যাখ্যা, চিত্রের ব্যাখ্যা এইটুকু, যেখানে আমি একটু শর্টকাটে লিখলাম, ওখানে একটু ডিটেলসে লেখা আছে, এই আর কিছু না। তো এইটা গেল আমার স্বল্পকালীন। আর দীর্ঘকাল, এখানে দীর্ঘকালীন ভোগ রেখাটা দিতে হয়, কিন্তু দীর্ঘকালীন ভোগ রেখার আমাদের কোনো ব্যাখ্যা নাই, আমাদের ব্যাখ্যাই হচ্ছে এই স্বল্পকালীন। শুধু দীর্ঘকালীন রেখাটা আমরা একটু এঁকে দিব, এখান থেকে আয় যে হারে বাড়তেছে ভোগ সেই একই হারে বাড়তেছে, এটা দেখানোর জন্য, আর কিছু না। এইটা হচ্ছে ওয়াই এল, এটা হচ্ছে সি এল, দীর্ঘকালীন মানে এই ব্যবধানগুলো, আয়ও যে হারে বাড়তেছে ভোগ সেই একই হারে বাড়তেছে, এটা দেখানো হয়েছে। তো আমাদের মূল ব্যাখ্যা হচ্ছে স্বল্পকালীন দুইটার, দীর্ঘকালীন কোনো ব্যাখ্যা নাই, কারণ দীর্ঘকালে এপিসি স্থির থাকে, এটা ওঠানামা করে না। এটা গেল আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত, এটা পড়বা, এটার সাথে একটু সমালোচনা তো প্রত্যেকটার সাথেই দিতে হবে। তারপর এখানে একটা প্রশ্ন আছে, পরম আয়ের সাথে আপেক্ষিক আয়ের পার্থক্য 3.23, এটা একটু পড়বা পার্থক্যটা, কারণ তত্ত্ব দুইটা পারলে পার্থক্যগুলো এমনিই লেখা যায়, আলাদা করে পড়াও লাগে না পার্থক্য, এটা পড়বা। তারপরে আমাদের এখানে আছে স্থায়ী আয় উপসিদ্ধান্ত 3.25, খুবই ইম্পর্টেন্ট স্থায়ী আয় উপসিদ্ধান্ত। স্থায়ী আয় উপসিদ্ধান্ত মিল্টন ফ্রিডম্যানের, স্থায়ী আয় উপসিদ্ধান্তটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যান, এটা আসবে ফ্রিডম্যানের ভোগ উপসিদ্ধান্তটা ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে। অথবা এটা আর একটা নাম আছে, প্রমাণ করো অস্থায়ী আয়ের ভোগ প্রবণতা শূন্য, অস্থায়ী আয়ের ভোগ ভোগ প্রবণতা
প্রবণতা শূন্য, কারণ প্রবণতা অস্থায়ী আয়ের সাথে আমাদের ভোগটা ফিক্সড করা থাকে না, এই জন্য বলা হয়। ধরো আমার আয় যেটা আছে প্রত্যেক মাসে আমার স্থায়ী আয়, সেই স্থায়ী আয়ের উপরেই আমার ভোগটা ফিক্সড করা থাকে। এখন হঠাৎ করে কেউ যদি আমাকে কিছু টাকা উপহার দেয়, সেই টাকার সাথে আমার ভোগের কোনো সম্পর্ক থাকে না। আমি হয়তো ওটা দিয়ে বাড়তি ভোগ করতে পারি, সেটা হচ্ছে পরের বিষয়, করলে করলাম, না করলে না করলাম, কিন্তু আমার যে প্রতিনিয়ত যে আমি ভোগটা করি, সেই প্রতিনিয়তর ভোগে আমার এই অস্থায়ী আয়ের কোনো প্রভাব নাই। এই জন্যই বলা হয় অস্থায়ী আয়ের ভোগ প্রবণতা শূন্য। এই তত্ত্বটা কিন্তু এভাবে আসতে পারে যে প্রমাণ করো অস্থায়ী আয়ের ভোগ প্রবণতা শূন্য। তো এটার জন্য আমি একটু এখানে বইয়ে দাগাই দিব যে 3.25 দেখো এখানে একটুখানি দেয়া আছে আমাদের ভূমিকা আকারে, এটা দাগাই আগেও দিছিলাম, আবারও দেখাই দিই। এইটুকু পড়বা। এখানে প্রত্যেকটা আয়ের ব্যাখ্যা দেয়া আছে, এইগুলো আমার লাগবে না। 200 পেজের স্থায়ী আয়ের উপসিদ্ধান্তের ধারণা লেখা আছে, এগুলা লাগবে না। আমরা ডিরেক্ট এই যে মূল বক্তব্য আছে এখান থেকে দিব, এখান থেকেও দিব বলতে এই পুরোটা দিব না, আমরা এই যে এখান থেকে দিব আর কি, এখান থেকে লিখবো। এই যে স্বল্পকালে পরিমাপকৃত আয়, এখান থেকে আর কি লিখবো, এই যে এই দিক থেকে, এই দিক থেকে লিখবো। তারপর এই যে উদাহরণ দেয়া আছে 203 পেজে যে উদাহরণগুলো দেয়া আছে, আমরা এখান থেকে আর কি ব্যাখ্যা দিব, উদাহরণটা এখান থেকেই দিব। কারণ আমাদের যে আয়টা প্রত্যেক মাসে যে আয়টা হয় সেটার নাম হচ্ছে পরিমাপকৃত আয়, ওয়াইএম। এটাকে বলা হয় পরিমাপকৃত আয়, পরিমাপকৃত আয়। এই পরিমাপকৃত আয়ের দুইটা অংশ, একটা হচ্ছে স্থায়ী আয়, একটা হচ্ছে অস্থায়ী আয়। স্থায়ী আয় প্লাস অস্থায়ী আয়, অস্থায়ী আয়। এই পরিমাপকৃত আয়ের দুইটা অংশ, একটা স্থায়ী আয় একটা অস্থায়ী আয়। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে ওয়াইএম ইকুয়াল ওয়াইপি প্লাস ওয়াইটি, টেম্পোরারি আর পার্মানেন্ট। তো এইটা হচ্ছে আমার প্রত্যেক মাসের আয়। এখন এই প্রত্যেক মাসের আয়তে আমরা এখানে ধরি স্থায়ী আয় 10,000 টাকা, ওয়াইপি 10,000 টাকা, আর এমপিসি, এমপিসি হচ্ছে 0.5, স্থায়ী আয়ের 0.5। স্থায়ী আয় যেটা হয় সেটার অর্ধেক ভোগের প্রবণতা মানুষের। স্থায়ী আয়ের 0.5 হচ্ছে স্থায়ী আয়ের 0.5, তার মানে ভোগ হচ্ছে আমার 5,000 টাকা। এমপিসি মানে ভোগ প্রবণতা প্রান্তিক, ভোগ আমার 5,000, আয় 10,000, আমার ভোগ হচ্ছে 5,000 টাকা। এখন আমি এখানে দেখাবো যে অতএব ওয়াইএম ইকুয়াল ওয়াইপি প্লাস ওয়াইটি, এটা হচ্ছে আমার সূত্র। ওয়াইপি হচ্ছে 10,000 টাকা, আমার এখানে কোনো ওয়াইটি নাই মানে অস্থায়ী আয় নাই, তার মানে আমার এখানে 10,000 টাকাই হচ্ছে আমার আয়, পরিমাপকৃত আয় 10,000। এখানে এপিসি নির্ণয় করতে হবে, প্রত্যেকটাই তোমার এপিসি নির্ণয় করতে হবে। এপিসি এর সূত্র কি? সি বাই ওয়াই। তাহলে আমার এখানে আয় কত? 10,000 টাকা, আর ভোগ কত? 5,000 টাকা। তাহলে 10,000-কে 5,000 দিয়ে ভাগ যদি দেয়, 5,000-কে 10,000 দ্বারা ভাগ দিলে 0.5, আমার এখানে ভোগ প্রবণতা হচ্ছে 0.5। এটা গেল স্বাভাবিক অবস্থায়। এখন যদি হঠাৎ করে আমাকে 5,000 টাকা কেউ দেয়, হঠাৎ করে 5,000 টাকা গিফট যদি আমি পাই, তাহলে এটা লিখতে পারি যে এখন হঠাৎ করে 5,000 টাকা পাওয়া গেলে, 5,000 টাকা পাওয়া গেলে, হঠাৎ করে যদি আমি 5,000 টাকা পাই, তাহলে আমার পরিমাপকৃত আয় কত হবে? আমার ওয়াইএম ইকুয়াল ওয়াইপি প্লাস ওয়াইটি। ওয়াইপি 10,000 টাকা আমার আগেই আছে, প্লাস এখন এই ওয়াইটি হচ্ছে 5,000, আমি যে 5,000 টাকা পেলাম সেটা আমি হয়ে গেল। তাহলে আমার মোট হইলো কত? 15,000। তাহলে আমার এখানে আয় হইলো 15,000। তাহলে আমি এখানে এপিসি নির্ণয় করি, এপিসি সূত্র কিন্তু সি বাই ওয়াইএম। তা আমার এখানে ওয়াইএম 15,000 টাকা ঠিক আছে, কিন্তু ভোগ কিন্তু আমার ওই 5,000ই থাকবে। আমার কিন্তু এখানে লেখাই আছে স্থায়ী আয়ের 0.5% ভোগ করব। তার মানে স্থায়ী আয়ের সাথেই আমার ভোগটা রিলেটেড, অস্থায়ী আয়ের সাথে কিন্তু ভোগ নাই। যার কারণে এই বাড়তি 5,000-এর কোনো ভোগ প্রবণতা নাই, আমার ভোগ প্রবণতা হচ্ছে এই স্থায়ী আয়ের উপর। তাহলে এখন এইটাই ইয়ে করো, এটা যদি হয় তাহলে হবে 0.33। দেখো আয় যখন বাড়ে এপিসি কিন্তু কমে, আমি আগেই বলছি। এখানে দেখো আয় 10,000 ছিল, এপিসি হলো 0.5। আয় যখন বেড়ে 15 হয়ে গেছে, এপিসি কিন্তু 0.33 হয়ে গেছে, তার মানে এপিসি কিন্তু কমছে। আয় বাড়লে এপিসি কমে। এখন আমি 5,000 টাকা হঠাৎ পেলাম, এখন আমারও তো কাউকে 5,000 টাকা গিফট দেয়া লাগতে পারে, সবাই আমারে দিবে এমন তো না, আমারও তো দেয়া লাগতে পারে। তাহলে হঠাৎ 5,000 টাকা বাড়তি খরচ হলে, বাড়তি খরচ হলে, হঠাৎ যদি 5,000 টাকা আমার বাড়তি খরচ হয়, তাহলে আমার সূত্র কি? ওয়াইএম ইকুয়াল, সূত্র তো আমার এটাই ওয়াইপি প্লাস ওয়াইটি। তাহলে ওয়াইপি আমার 10,000 টাকা হয়ে গেছে, প্লাস আমার কিন্তু 5,000 খরচ হয়ে গেছে, তার মানে এটা হবে মাইনাস 5,000। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 10,000 থেকে 5,000 বাদ দিলে থাকে কিন্তু আমার 5,000, আয় কিন্তু আমার রইলো 5,000। তাহলে আমার ভোগ প্রবণতা কতটুকু? এপিসি নির্ণয় করব। এপিসি এর সূত্র তো একটাই, সি বাই ওয়াইএম।
তাহলে আমার এখানে সি কিন্তু 5,000ই আছে, ওই যে 5,000 এটা তো ফিক্সড, এটা কিন্তু বাড়বেও না কমবেও না, কিন্তু আমার আয়টা বাড়তেছে কমতেছে, এখানে আমার আয় 5,000 টাকা, ভোগ প্রবণতা অন। তার মানে এখানে আমার এপিসিটা বেড়ে গেছে, কারণ আয় কমে গেছে, এপিসি বেড়ে গেছে। এটা শুধু স্বল্পকালে প্রযোজ্য, দীর্ঘকালে কিন্তু প্রযোজ্য না। তার কারণ হচ্ছে দীর্ঘকালে যেই আয়টা, এটা কিন্তু আর অস্থায়ী থাকে না। ধরো আমার 1 মাসে 5,000 টাকা কেউ গিফট দিল, এখন আমি যদি জানি প্রত্যেক মাসে কেউ আমার 5,000 টাকা করে দিতেই থাকবে, সেটা কিন্তু আর তখন স্থায়ী থাকে না, অস্থায়ী থাকে না, সেটা কিন্তু স্থায়ী হয়ে যায়। তখন মানুষ এটার উপরে ভোগটা নির্ভর করে ফেলবে, তখন ওই 15,000-এর উপরেই ভোগ করবে। আবার ধরো যদি প্রত্যেক মাসে আমার 5,000 টাকা চলে যায়, ধরো আমি জানি, আমি ধরো অসুস্থ হইলাম, আমাকে ডাক্তারে বলছে প্রত্যেক মাসে আমার 5,000 টাকার ঔষধ খেতে হবে, তাহলে আমি সবার আগে কি করব, আমি যে আয়টা পাচ্ছি সেখান থেকে আগে আমি 5,000 টাকা আলাদা করে রেখে দিব ঔষধের জন্য, তারপরে যে বাড়তি 5,000 টাকা সেটার উপরে আমি হচ্ছে ভোগ করব। তার মানে ওই 5,000 টাকার উপরেই আমার ভোগটা ফিক্সড হয়ে যাবে। দীর্ঘকালীন ধরে যেটা খরচ হয় সেটা দীর্ঘকালীন অস্থায়ী থাকে না, সেটাও স্থায়ী হয়ে যায়। যার কারণে তোমার এইগুলা শুধু স্বল্পকালে প্রযোজ্য, দীর্ঘকালে প্রযোজ্য না। দীর্ঘকালে এপিসি স্থির থাকে। এই তো এটা আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখাই, 0x(y) আমার ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে ভোগ। তো এইটা হচ্ছে আমার দীর্ঘকালীন ভোগ, সি ইকুয়াল বিওয়াই। এটা হচ্ছে আমার স্বল্পকালীন ভোগ, সি ইকুয়াল এ প্লাস বিওয়াই। ওখানে কে পি হাবিজাবি কিছু দিছে, এগুলো আমার লাগবে না, এটা হচ্ছে শুধু এখানে এম দিয়ে দাও, এটা পি দিয়ে দাও। কারণ স্বল্পকালে আমার পরিমাপকৃত আয় থাকে, কারণ পরিমাপকৃত আয়ের দুইটা অংশ, অস্থায়ী স্থায়ী দুইটাই, কারণ স্বল্পকালে আমার স্থায়ী অস্থায়ী দুইটাই থাকে। আর দীর্ঘকালেটা হচ্ছে ওয়াই পি, তার মানে দীর্ঘকালে পুরোটাই কিন্তু স্থায়ী, কারণ দীর্ঘকালে তার অস্থায়ী থাকে না। এই তো আমার এখানে দেখো, এখানে হচ্ছে আয় আর ভোগ, এইটুকু হচ্ছে আমার, এইটুকু আয় আছে, ধরো ওয়াই নট পরিমাণ আয়, এইটা হচ্ছে এইটুকু আমার আয়, এইটুকু ভোগ।